দূরের কথা। বুঝতে পারো না তোমার তোমার দৃষ্টি ছবি নিষ্ঠুর এই অন্তরের নীরব ভাষা। কিসের ভাষা? কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। সুন্দরী, তোমার মনের কথা মনের মাঝেই গুমরে গুমরে কাঁদবে। তোমার মনে আয়না থেকে চিরতরে হারিয়ে যাবে তোমার ভালোবাসার মানুষ, ওই নক্ষত্র। না, মেয়েটাকে লোভের জালে জড়িয়ে ওই নক্ষত্র আপনা আপনি দূরে সরে যাবে। তুমি বারবার ওর সঙ্গে গিয়ে প্রেমের নাটক করবে। তুমি ভালোবাসার ওই মনটাকে তুলতে পারো তো ভালো, নাহলে চাকরির লোক দেখিয়ে যে কোনো প্রকারে ওকে তুমি আমার কাছে তুলে নিয়ে আসবে। তোমার কাজের অ্যাডভান্স 10,000 টাকা। আপনি ভাববেন না বস, আপনি ভাববেন না। যেমন করে হোক ওই সোনার গায়ে মাটিতে তোমার সুন্দরী চাপাতে তুলে এনে দেব আপনার বহরে। ভালোবাসা চেয়ে বিক্রির ভালোবাসা আমি পাইনি, আর ভালোবাসা নয়। এবং থেকে আমি মধু পাবো, মধু যৌবনের টাটকা মধু। তারপরে চাপা কামার হোটেলের বদল বানিয়ে ফিরিয়ে দেবো একাধিক ধরনের মাঝে। তারা প্রেমের সুবাসিনা তৈরি হয়ে চাপাকে নিয়ে রাতের পর রাত মজ করবে, আর আমার হাতে তুলে দেবে গোছা 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 রুপাইয়া। এই দেখো মমতা, আমি এখন একেবারেই সুস্থ হয়ে গেছি। আমার বুকের মাঝে যন্ত্রণাটা কোথায় যেন মিলিয়ে গেছে। কথা বলতে আর আমার কষ্ট হয়। ডাক্তারবাবু বলেছেন তোমার বেশি কথা বলা চলবে না। তুমি অযথাই ভয় পাচ্ছ মমতা। দেখে নিও, দেখে নিও ধ্রুব আমার এই যাত্রা বাঁচিয়ে দিয়েছে। জানো জানো মমতা, আমি জানতাম ধ্রুব কখনো আমার ধ্রুব যে আমার বহু সাধনার স্বপ্নের আকাশে একমাত্র ধ্রুবর মেয়েকে তুমি ভীষণ করতে হতে চাই না গো। খুশি আবার জীবনের সব থেকে একটা বড় ভাবনা, যার করতে একটা অন্তত পালন করতে। তাই তো আর আবার ও ঠিক আমার অলক্ষণ মতো করো না গো। অযথাই
তোমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বন্ধন ছিন্ন করে ওই সম্রাট একটু সহজে তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিতে পারবে না। তাই যেন হয় গো, তাই যেন হয়। ঈশ্বরের কাছে আমি তো সেই প্রার্থনা করি। আমি যেন জীবনকে জীবন নিয়ে সব কর্ম করে দিতে থাকতে পারি। তা বললে কি হয় মোহনা? এই জীবনের রঙ্গমঞ্চে যে আগে প্রবেশ করেছে তাদের পথটাকে তার আগেই খোলা থাকে মমতা। ওসব কথা আমি না। এবার বিশ্রাম করতে চলো। এখন রাত পর্যন্ত তুমি না ঘুমিয়ে জেগে আছো, তখন এসে হয়তো বলবে কি বাবা, আপনি অসুস্থ নিয়ে এত রাত পর্যন্ত জেগে আসবে? অসুস্থ কোথায় দেখবো? এই তো আমি এখন সম্পূর্ণ না বাবা না, মনের থেকে আমি সম্পূর্ণ সুস্থ হলেও শরীর থেকে আমি সুস্থ না। তাই বলছি ছেলে মানুষ না করে আপনি সামনে চলুন। বাবা কিন্তু ভিতরে যাও, আমি তোমাদের বৌমাকে পাঠিয়ে দিই। জানো, আজ তুমি সেই কর্তব্য পালন না করলে কোনো স্বামী স্ত্রী কখনো সত্যি হতে পারে না। মা, তোর বাবার জন্য তুই ভাবিস না বাবা, আমি তো আছি। তুই যা বাবা, বাবা তোর জন্য অপেক্ষা করে বসে আছি। বেশ, তবে তাই হোক মা, তোমাদের আশীর্বাদ পাত্র করে আমি আমার নতুন জীবনের পথে পা বাড়াতে চললাম। এই যে তুমি এখানে, আর আমি তোমার সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন কেন রামদা, আমাকে আবার কিসের প্রয়োজন? আর ছাড়ো কি রে, তোমাকেই তো প্রয়োজন থাকে। রামদা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ওই তোমাকেই খুঁজে বেড়াচ্ছি। এই তো কিছুক্ষণ আগে একটা বউ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। এই, কপালের চাঁদের মতো সুন্দর সিঁদুরের সিঁথিতে সিঁদুর, মাথায় ঘোমটা, যেন সাক্ষাৎ মা লক্ষ্মী। এত রাত্রে কে কুমোর সঙ্গে দেখা করতে চায়? তুই জেনেছিস এখন করে ডাকো মা। এই নিয়ে তো মেজো দাদা বাবু আর ছোট দাদা বাবু তর্ক। মেজো দাদা বাবু বলছে অসম্ভব। আমি বলছি এত রাতে এই অজ্ঞাত পরিচয়হীন মহিলার সাথে দাদার দেখা করা হবে না। এত মাথা গরম করছিস কেন? মেয়েটিকে আর কোথা থেকে বা এসেছে? আমি তা কেমন করে জানবো? জিজ্ঞেস করলে বলছে আপনার দাদাকে ডেকে দেন, তার সাথে নাকি জরুরি দরকার আছে। আমার সঙ্গে জরুরি দরকার? হ্যাঁ দাদা হ্যাঁ, আমিও তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আজ রাত্রিতে কোনো মতে দাদার সাথে দেখা করা যাবে না। কেন যাবে না মির্জা? আমি ভেতরে নিয়ে এসেছি। নক্ষত্র তুই তাকে বাড়ির ভিতরে কেন এনেছিস? না নিয়ে এসে কোনো উপায় ছিল না মির্জা। সে আমার হাত ধরে বলল, তুমি আমার ভাইয়ের মতো, তোমায় আমি শুধু একটি কথা অনুরোধ করছি, তোমার দাদার সঙ্গে তুমি একটিবার আমার দেখা করে দাও। তার সঙ্গে আমার দেখা না হলে কি ভীষণ ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ বলতো হ্যাঁ, তাই তো মেজদের আজকে অপেক্ষা করে আমার দিদিকে আমার বাড়ি পর্যন্ত নিয়ে এসেছি। কিন্তু আমি জানতে চাই ওই মেয়েটি কে? কেন দেখালে কেন? সত্যি সত্যি হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। এখন রানী তার পুরো মনটা। বকুল, বকুল কেন তুমি এসেছো? বকুল কেন? কেন? কেন তুমি আমার সঙ্গে এখানে দেখা করতে এলে? বকুল যাও, চলে যাও বকুল।
তুমি এখান থেকে চলে যাও। আর আর কখনো কোনোদিন কোনো আশায় তুমি আমার কাছে ঠুকে পড়াবো, তুমি আমার কাছে ঠুকে পড়া। দাদা ধ্রুব বাবা, আমি জানতে চাই ওই মেয়েটিকে আর ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক, আর কেনই বা তোকে এত রাত্রে দেখা করতে এসেছে? জবাব দে, আমার কথার জবাব দে বাবা। দেরি করছিস কেন? আমার কথা উত্তর দে। ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক? বড় 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 দাদা বাবু, আমার লক্ষ্মী পৃথিবীর মতো লক্ষ্মী মেয়েটা তোমার কে? আচ্ছা, একটা অজানা অপরিচিতা মহিলা সম্বন্ধে সবাই তো কৌতূহলের কারণটা আমি জানতে পারি। তুমি কি ভদ্রমালিকে চিনতে পারছো না? ওর সঙ্গে আমার বিয়ে না মানে ও আমার তুই যখন আমাদের ঘরে থাকতেন, তখন ওনারা সব কাজ করে দিতাম। চাকরানি যদি তাহলে ধ্রুবর বিয়ের কথা শুনে তুমি হাত করে চিন্তা করে উঠে গেল। দুঃখে বাবা, দুঃখে। বাবু বসে আমাকে বলেছিলেন, খুবই দুঃখে বাবা, তুমি আমাকে মা বলে ডাকবে। কিন্তু দুঃখ তোমার কি সেটা তুমি সবাইকে বলো। বাবু বাবু আমাকে বলেছিলেন, বকুল, বকুল, আমার যখন বিয়ে হবে তখন তুমি নিজের হাতে শাক বাজাবে, পুরু দেবে। তাই আমার অজান্তে বাবুর বিয়েটা হয়ে গেছে, তো তাই আমি বড় দুঃখ পেয়েছি মা, আমি বড় দুঃখ পেয়েছি। তোমার দুঃখের কাহিনী শুনতে শুনতে আমার দাদার ফুলসজ্জাটাই মাটি হয়ে যায়। তুমি এখন যেতে পারো। যাও যাও, যেতে পারো, যাও। এ তোরা তুমি যাবেন কোথায়? আই তো হে কাম হে মানুষ, এত রাতে বাইরে ফিরলে বিপদে পড়তে পারে। এখন কেউ যাবে কেমন করে? চাচ্ছি আজ রাতটা এখানে থেকে আর সকালে না হয়। না, 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 আমি তো চাকরি দেবে না, আমি তো চাকরি দেবে না। আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি। হ্যাঁ গো বাবু, ওখানে যেমন আমি আপনার চাকরানি ছিল, এখানেও তেমনি আমি চাকরানি হিসেবে থাকবো। বকুল, তা কেমন করে হয় বাছা? তুমি বিবাহিত, তোমার স্বামী সংসার সব হারিয়ে গেছে মা, আমার সব হারিয়ে গেছে। আজ আমি একা, শুধু একা, শুধু একা। এই আপনার সবার কাছে অনুরোধ, আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আপনার যা বলবেন আমি তাই করবো, যা খেতে দেবেন তাই খাবো। শুধু এই বাড়িতে আমাকে থাকার মতো একটু আশ্রয় দিন বাবা। তোর কাজের লোক রাখার মতো বিলাসিতা আমাদের মানায় না। আরে মাইনে দিতে হবে না, সে তো ভালো কথা, কিন্তু পেটে তো কিছু দিতে হবে। তার উপর মিনিমাম খরচা আছে নাকি? আমার মনে হয় দাদা, ওর মনে কোনো অসৎ উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্য পূরণ করার জন্য ও এই বাড়িতে দিনে মাইনে চাকরানি সেজে থাকতে চায়। জেনে শুনে একজন ভদ্র মহিলার সম্বন্ধে এরকম কঠিন কথা করা কিন্তু উচিত নয়। প্লিজ প্লিজ দুঃখ তো, তোরা এবার একটু চুপ হ। আর আমি সইতে পারছি। আরে আর আমি বকুল, আমি তোমায় অনুরোধ করছি, তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও বকুল, তুমি এখান থেকে চলে যাও। আর কোনো আশা নিয়ে তুমি আমাকে শোনো বকুল, তোমার আমার মধ্যে সম্পর্ক যা ছিল তা শেষ হয়ে গেছে। তুমি চলে যাও। আজ থেকেও এই বাড়িতেই থাকবে। কিন্তু বাবা, কোনো কিছু নয়, আজ থেকেও খাওয়ার জন্য তার যে টাকা তা তো ওই মাইনে থেকে টাকা আর কি মহল তার বিচারটা করবো আমি। এই যে ভদ্র মহোদয়গণ, দয়া করে এবার আপনাদের
মর্যাদাটা ভঙ্গ করবেন কি? হ্যাঁ, আমি একটা গাইয়া চাকরি মেয়ের জন্য এ বাড়িতে আপনারা যেমন করে আধিক্ষেত আরম্ভ করেছেন, তাতে করে মনে হচ্ছে এ বাড়ির ছেলের বিয়ের থেকে ওই চাকরি পাওয়ার আনন্দটা আপনাদের কাছে বড্ড বেশি। তুমি একটু আস্তে কথা বলো বৌমা। বাড়িতে আত্মীয় স্বজনরা রয়েছেন, তারা সবাই শুনছে। শোনে শোনো, তাতে আমার কি? তুমি কি ভুলে গেছো আজ আমাদের ফুলসজ্জাও? আমার ওই ফুলসজ্জা ঘরেতেই আমাকে কি সারাটা রাত তোমার জন্য অপেক্ষা করে থাকতে হবে? বৌমা, তুমি তোমার ঘরে যাও, ধ্রুব একটু পরেই যাচ্ছে। না, ধ্রুবকে আমি সঙ্গে করে নিয়ে যাব। তুমি স্বামীর নাম ধরলে বৌমা? কেন? স্বামীর নাম ধরলে মুখে আমার ফসকা পড়ে যাবে। হয়তো পড়বে না বৌমা, কিন্তু নাম ধরে রাখলে স্বামীকে অসম্মান করা হয়। এটা কি তুমি জানো না? মেয়েদের কাছে স্বামী হলো পরম দেবতা। দেবতা? আরে স্বামী দেবতা এইসব আনকালচার অভদ্র ছোট লোকের মেয়ের কাছে, আমার মতো উচ্চ শিক্ষা কলকাতা শহরে আলতামোড়ের মেয়ের কাছে স্বামী মানে বন্ধু। চমৎকার চমৎকার বৌমা। তোমাদের ওই শিক্ষার সিলেবাসের সঙ্গে সঙ্গে তোমাদের রুচি আর চরিত্রের সিলেবাসটাকেও তোমরা পাল্টে ফেলেছো। তাই তো তোমার মতো অসংখ্য উচ্চ শিক্ষিতা, উচ্চ শিক্ষার বিচারে স্বামী হয় বন্ধু, আর বৃদ্ধ শ্বশুর শাশুড়ি হয় চাকর আর চাকরানি। বাবা, জানিস শুধু বল, আমি মৃত্যু শয্যায় শুয়ে অনেক অনেক স্বপ্ন দেখেছিলাম যে আমার খবর মনের মতো বৌমা আনবো, কিন্তু আমার কথা রাখতে ধ্রুব বিয়ে করলো বাবা। কিন্তু যাকে আনলো সে তো বৌমা নয়, এটা বৌমা। বাবা, এইভাবে অপমান করো? সম্মান কখনো স্বেচ্ছায় পাওয়া যায় না বৌমা, সেটা নিজেকে অর্জন করে নিতে হয়। আশা করি সম্মান দেওয়া আর নেওয়াটার ব্যাপারে এবার থেকে তুমি সচেতন। এই যে আমাকে এইভাবে অপমান করার কারণটা কি? সবকিছু অনর্থের মূলে এই চাকরানিটা। আমি তোমায় এখনো বলছি দাদা, আজ এক্ষুনি এই চাকরানিকে বাড়ি থেকে তাড়াও, নইলে কিন্তু এই সংসারে অনেক বড় অশান্তির ঝড় বইবে। আমি তোমায় বলে দিয়ে গেলাম। এই যে তোমার, আমি তোমাকে মাত্র 10 মিনিট টাইম দিয়ে, এর মধ্যে তুমি যদি আমার ঘরে না পৌঁছো, তাহলে সত্যি করে তোমার বাবা রানাও এই স্বাদের বৌমা তুমি কি শুধু চুপ করে থাকবে? কোন কোথায় কি আরে বলার ভাষা আমার হারিয়ে গেছে, বলার ভাষা আমার হারিয়ে গেছে। কর্তব্যের রুদ্ধ ফাঁসে বন্দী হয়ে গেছে আমার বাপ। তাই তো আজ আমার নামার অপত্য যন্ত্রণায় শুধু ঢুকরি ঢুকরি ঘরে যাও বাবু। বকুল, তুমি এ কথা বলছো বকুল? তুমি পুরো সচ্ছা করে খাও, এই হলে আমার হয়তো পথে মনেই আমার হয়তো অপমান করে বলবে। তুমি পুরো সচ্ছা করে খাও, তুমি পুরো সচ্ছা করে না বাবা, যার মনের সঙ্গে আমার কোনো মিল নেই, যার চরিত্রের সঙ্গে আমার সম্পূর্ণ চরিত্র ব্যবহার, তাকে আমি স্ত্রীর স্বীকৃত দিয়েও সেই মুখ যেমন আমি কখনই দিতে পারবো না, এ আমার অসম্ভব। ঠিক বলেছো বড়দা, ঠিক বলেছো।
তোমার জীবনের মহা সমস্যার কথা আর কেউ না জানলেও আমি তো জানি না। তাই সব জেনে বুঝে আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি সিদ্ধান্ত না বড়দা, কাকে তুমি আপন করে নেবে, এই অগ্নি সাক্ষী স্ত্রীকে নাকি ভালোবাসার সিঁদুরকে? ওই নক্ষত্র, তোকে তোকে আমি কেমন করে বোঝাই যে অগ্নি সাক্ষী স্ত্রী আমার কাছে ভালোবাসা সিঁদুরের দাম অনেক অনেক বেশি। নক্ষত্র অনেক বেশি। বাবা তুমি চুপ করো, তুমি চুপ করো। বকুল, বকুল, আমি মহা অন্যায় করেছি। নিষ্ঠুর নিষ্ঠুর নির্মমের মতো আমি তোমার ভালোবাসাকে খুন করেছি। বকুল, তুমি আমাকে অভিশাপ দাও। বকুল, তুমি আমাকে অভিশাপ দাও। ছি, তুমি এখন যাও, তোমার জন্য তোমার ছেলে অপেক্ষা করে বসে আছে। আজকে তোমার ফুলের সজ্জা। তুমি কি নিজের স্বামীকে অন্য রাতে চলে দিতে তোমার হৃদয় হাহাকার করছে না? আমি যে তোমার স্ত্রী, আমি তো শুভ কাজে এগিয়ে দিয়ে স্ত্রী কর্তব্য। বকুল, তুই ভেবো না, তোমার আমার ভালোবাসার সম্পর্ক কেউ জানে, জানে, ঈশ্বর তো জানে। বকুল, কিন্তু আজ তোমার চাকরি আছে, যাও যাও তুমি যাও। না না বকুল, না। আমি কোনোদিনই ওই পীরপুর কাছে যাবো না। আমার কথা শুনবি? বকুল, তুমি যাও বাবা, আমার কথা তুমি রাখো। বেশ, তবে তাই হোক। তোমার চোখের জল দিয়ে দেখাও অভানব হোক জীবনের দেহ, তোমার ব্যর্থ হাহাকার হোক আমার ফুল সজ্জার উপহার, আর তোমার বাবা কন্যাপুর হোক আমার ফুল সজ্জা সারাই, ফুল সজ্জা সারাই, ফুল সজ্জা সারাই। ওগো ঈশ্বর, আমার জীবনটাকে তুমি কেন এরকম করলে? দুঃখায় যদি দেবে, তাহলে কেন কেন বিশ্বের সুখের হাতছানি বাড়িয়েছিলে? কেন? আমি কাঁদছি কেন? শ্বশুরের ভিড়ে যে আমার কাছে স্বর্গ, সেই স্বর্গের চোখে জল তুলে এই সংসারে যে অমঙ্গল হবে কেউ না জানুন, ঈশ্বর তো জানেন এই সংসারের সঙ্গে আমার কি জড়িয়ে আছে। আমার করুণাময় ঈশ্বর, যত দুঃখ দেবে দাও, ক্ষতি আমার কিছু নেই। দুঃখ সহ্য করার শক্তি যদি দাও তখন তোমার কাছে আমি আর কিছু চাইনি। আমি আর কিছু চাইনি। কোথায় আমার বকুল? আমি যে ভেতর থেকে সমস্ত তার কণ্ঠের বাবার কাছে শুনতে পেলাম, তবে কি আমি আসছে থেকে সেই কথা আমি আশেপাশে লুকিয়ে পড়েছে। আমার করতে হয়তো পিছন থেকে বলতে পারি, আমার গলা জুড়ে খিলখিল করে হেসে উঠবে। হয়তো এখানে একটু চুপ করে বসে থাকি। একটু পরে হয়তো বকুল এসে আমায় জড়িয়ে ধরে বলবে, বাবা একা একা বসে কি ভাবছো বাবা? বকুল মামা। বাবা ওই, কোথায় তোমার বকুল? আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। বকুলের কথা ভাবতে ভাবতে আমি যেন আমার বাচ্চি জ্ঞানটুকু হারিয়ে ফেলেছি। তাই তো শয়নের কাপড়ে আমি যেন স্পষ্ট করে শুনতে পাই আমার বকুলের সেই কণ্ঠস্বর। সামনে যেন আলেয়ার মতো ভেসে ওঠে আমার সেই বকুলের মনের মুখ। কোথায় গেলে তোমরা চিন্তা করছো
অযথা নয় রে মা, অযথা নয়। আজ 7 দিন হয়ে গেল বকুলের কোনো সংবাদ পেলাম না। এটা যে কেমন আছে, কিভাবে আছে, তাও ঈশ্বরই জানেন। আমি বলছি দিদি খুব ভালো আছে। ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে মানিয়ে নিয়েছে, তা না হলে দিদি কবেই চলে আসতো। ঠিক বলছিস মা, আমার বকুল ভালো আছে। হ্যাঁ, ওরা ওকে যথাযোগ্য মর্যাদায় বরণ করে নিয়েছে। কারণ ওই তোর মতো আদর্শবান সন্তানের বাবা মা কখনো নিষ্ঠুর হতে পারে না। বাবা আমার মনে হয় ওই নিন্দুকেরাই ওই ওর নামে মিথ্যে করে অপবাদ ঘটিয়েছে। আর ওই নিমাই এলে দৃষ্টি করে বকে দিস মা। নিমাইয়া কি বলছো বাবা? ও যা শুনেছে তাই তো বলেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো। নিমাইয়ের আবার কি দোষ? ও যা শুনেছে তাই তো বলেছে। হ্যাঁ বাবা। হ্যাঁ, ওর কোনো দোষ নেই মা, ওর কোনো দোষ নেই। জানিস আপা, আমি বড় এক কাজ করি মা, কি কাজ বাবা? আজই একবার বকুলকে দেখাচ্ছি। আজই যাবে? হ্যাঁ রে মা, হ্যাঁ ভাবছি আজই যাব। কতদিন মেয়েটাকে দেখিনি, বকুলকে দেখার জন্য মনটা বড্ড ছটফট করছে রে মা। তাছাড়া বিয়ের পর নতুন মেয়ে জামাইকে আমাদের বাড়িতে একসঙ্গে আসতে হয়, তাই আমি মনে করি কি হলো বাবা? শ্বশুর বাড়ি যাওয়ার সময় বকুলকে আমি কিছু দিতে পারিনি রে মা। তাই আজ যখন বকুলের বাড়ি যাচ্ছি, বকুলের জন্য একখানা বেনারসি শাড়ি আর ওই শুভর জন্য যদি একখানা চোস্তা পাঞ্জাবি কিনে নিতে না পারি, তাহলে আমি ভীষণ ছোট হয়ে যাবো রে মা। আমি যে ভীষণ ছোট হয়ে যাবো। অথচ আমার কাছে এমন কিছু নেই যে যা দিয়ে আমি বাবা এক কাজ কর বাবা, মায়ের যে বালা জোড়া দুটো রয়েছে ওটা বিক্রি করে না রে বাবা, না। তোরা যখন ছোট্ট ছিলিস, তোদের ছোট্ট রেখে তোর মা মারা গেল। আর তাই অভাবের তাড়নায় তোর মায়ের সমস্ত গয়নাগুলিকে আমি একটা একটা করে বাবা। তাই তোর মার ওই শেষ স্মৃতি চিহ্নটুকু আমি আর মুছে ফেলতে চাই না রে মা, আমি আর মুছে ফেলতে চাই। বেশ, তাই ভালো। তবে আমি বলছিলাম দিদি জামাইবাবু বাড়ি যাওয়ার সময় নতুন জামা কাপড় হাতে দুদিন সময় পেলে তুমি ঠিক টাকা জোগাড় করতে পারবে। তুই ঠিক বলেছিস মা, এতক্ষণ একটা কথার মতো কথা বলেছিস। তোদের হাতে সময় পেলে আমি ঠিক টাকা জোগাড় করে নেবো। আর আমি এখন বেরোচ্ছি রে মা, আর সম্ভব হলে কালই ওদেরকে নিয়ে আমি বাড়িতে আসবো। আর যাওয়ার সময় নিমাইয়ের হাতে বাজার ব্যাগটা আমি পাঠিয়ে দেবো, বুঝলি? আর তুই যেন কাল ভালো মন্দ ভালো করে আগে থেকে রান্না বান্না করে রাখিস কিন্তু, কেমন? ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি মজা কি মজা কি মজা। কালকে আমার দিদি জামাইবাবু আমাদের বাড়িতে আসবে, কতদিন পরে ধ্রুবদার সঙ্গে আবার দেখা হবে। আমি আর ধ্রুবদা রে, আমি ধ্রুবদা বলে ফেললাম। না 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 না, আর ধ্রুবদা নয়, এবার সে রীতিমতো আমার জামাইবাবু। তাই জামাইবাবু এলে আমি তাকে বলবো কি চাই এখানে? আমি কিন্তু আপনি নিশ্চয়ই ফুল ভালোবাসেন, তাই তাই এই ফুল দিয়ে আপনাকে আমি আজকে আজকে আমার নাম হরিপদ। আমি আমি যাত্রা দলে নিজেকে পাঠ করি। কিন্তু এখানে কেন? ওই ওই লোক মুখে শুনলাম আপনার বাবা নাকি আপনার
উপযুক্ত হয়ে তাই নাকি? আজকে আমি আমি সুদর্শন সুস্বাস্থ্যবান, আমার মধ্যে অসংখ্য গুণের ছড়াছড়ি। তাছাড়া তাছাড়া আমি ভালো গাইতে পারি, ভালো নাচতে পারি, আর এই পপ ডান্সের সঙ্গে ক্লাসিক্যাল গানের মিক্সচার করে এমন একটা আইটেম পেশ করব যা দেখে আপনি একেবারে তার চোখ পড়ে যাবেন। দাঁড়ান, দেখাচ্ছি দেখাচ্ছি একটা নাচ করে আপনাকে দেখাচ্ছি। আর দেখাতে হবে না। আমরা তাহলে একটা ক্লাসিক্যাল মানে উচ্চাঙ্গ সঙ্গীত চুপ করুন। বেশ, আমি থাকলো। এই আপনি তাহলে আপনার আপনার বাবাকে ডাকুন। এই আমাদের বিয়ের প্রাথমিক আলোচনাটা হয়েছে। আলোচনা? বিয়ের প্রাথমিক আলোচনা? হ্যাঁ, মানে ওই আমার বিয়ের আমি এই ঘটক যোগাযোগ থেকে একেবারে ছাঙ্গা তোলা অবধি আমি এই সব সামনে দেব। ডাকুন, এই ডাকুন আপনার বাবাকে। বাবা বাড়িতে নেই। নেই? আরে আগে বলবেন তো। কি বলেন? আগে বলুন, এই আমাকে আপনার পছন্দ হয়েছে তো? হবে না। আপনি হলেন দর্শক। আপনার আপনার কথাগুলো দেখছি ভীষণ মিষ্টি। তাই নাকি? হ্যাঁ, না মানে এই আপনিও না ভীষণ মিষ্টি। এই মাইরে বলছি। এই 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 তোমাকে ছুঁয়ে এই এই একটু কাছে আসো না মাইরি। এই ফুলটা তোমার খোপায় লাগিয়ে দিই। ওটা আপনার মাথাতেই লাগিয়ে নিন, ভালো লাগবে। তাই ভালো। হ্যাঁ, এবার আপনি আসতে পারেন। সেটি এই প্রাথমিক আপ্যায়নটুকু না করেই এখনই চলে যেতে বলছেন, মানে একটু একটু মিষ্টি মুখ। এমনিতেই আপনার মুখ থেকে যা মিষ্টি ঝরছে, এরপর মিষ্টি মুখ করালেই তো একেবারে মিষ্টি কথার ফুলঝুরি চলবে। আপনি এখন যান, আমার কাজ আছে। বেশ, তাহলে আমি চলেই যাচ্ছি। তুমি বলেন তোমার বাবাকে আমাদের ওই মতামতের ব্যাপারটা একটু জানিয়ে দিও, কেমন? তবে এবার আমি যেদিন আসবো সেদিন কিন্তু টপর মাথায় দিয়েই আসবো। তাই তো। তবে তোমার জন্য আমি মালা নিতে আসবো। তবে ফুলের মালা নয়, ওই জুতোর মালা। ভাই ছুটির মালা, আমি ফুলের মালা ফেলে আমি ঘোড়ায় পরে নেবো চাপা। একই আবার তুমি এসেছো? नहीं नहीं, आज আমি তোমার সাথে আশ্রয় করতে আসবি চাপা। এসেছি তোমার ইনকার নিয়ে আমার এই শূন্য হৃদয়টাকে ভরিয়ে নিতে। আমি জানি আমার আশ্রয় কখনো তোমার হৃদয়ে প্রেমের তীরে খিলান খেলাতে পারবে না। আমার মতো বদ্র সিংকে তোমার তীরে আশ্রয় করতে পারে না। এই শাড়ি কিনতে গিয়ে আমি তোমাকে অন্ধের বাকি খোয়াব দেখে যাবো চাপা। আপনি ফিরে যাচ্ছেন না বাবু, প্লিজ আপনি এখান থেকে ফিরে যান। তোমাকে দু হাত করে দেখার সুযোগ তুমি আমায় দেবে না চাপা। আপনি দুঃখিত। বেশ, আমার দুঃখের কারণ হয়ে এই নাবিক কবি তোমার সামনে আসছে না। দূর থেকে তোমাকে শুধু আমি দু হাত করে দেখে যাবো। তাই দেখবেন। আরেকটা বাদ চাপা, তোমার সুখের দিনে হয়তো আমাকে তোমার ইয়াদ হবে না, তা জানি।
কিন্তু দুঃখের দিনে যদি আমার কোথায় ইয়াদ হয় তবে আমার কাছে এসো। আমি জিন্দগি ভর তোমার আশায় পথ ছেড়ে দেবো। হ্যাঁ মা তুমি বাপ তুমি বোধহয় জানো না আমি একটা চাকরি পেয়েছি। চাকরি পেয়েছো? হ্যাঁ চাপা চাকরি পেয়েছি এবং আমাদের অফিসে এক লেডি কাজলাই পোস্টের খালি আছে। চাকরি করতে প্রয়োজন হলে তুমি আমার কাছে এসো। আমার চাকরি হবে? হবে কিনা তা ওপর আমার পারো, লেকিন বসকে আমি তোমার সব কথা বলেছি। বস বলেছে ইন্টারভিউ পাস করেই চাকরিতে তোমার জরুর হয়ে যাবে। তোমার চাকরি পাওয়ার সমস্ত দায়িত্ব আমার। তোমার সামান্য উপকার করতে পারলে আমি নিজেকে বহুত বহুত কৃতার্থ মনে করবো। তোমার বাবাকে তুমি রাজি করে রাখো, আমি আবার টাইম মোতাবেক আসবো। আজ তাহলে চলি, কেমন? গুড বাই। ইন্টারভিউতে পাস করলেই চাকরি পাবো, এত সৌভাগ্য কি আমার হবে? কিন্তু বাবা যদি আপত্তি করে, না না যেমন করে হোক বাবাকে আমাকে বুঝাতেই হবে। বাবাকে বুঝিয়ে বলবো। কি বলবে চাপা? না মানে হঠাৎ করে আমি যদি একটা চাকরি পেয়ে যাই, তোমার জীবনের রং হয়তো আরো নতুন করে বড় নতুন স্মৃতি হয়তো আরো সুন্দর করে লাগাবে তোমার মনে রাখা। আর সে আকাশ থেকে এই অভাবটা একটু একটু করে ধরে সরিয়ে যাবে। আমার আশার মনে আমার আশার মনে একটাই মাত্র নক্ষত্র উদয় হয়। সেই নক্ষত্র যদি কোনোদিন মিলিয়ে যায়, আমি চিরকাল হতাশার অন্ধকারে হারিয়ে যাবো। নক্ষত্রদা, চাকরির ক্ষেত্রে আজ আমি তোমায় কথা দেবো না চাপা, কিন্তু যেদিন তুমি আমার সঙ্গে ঘর বাঁধবে সেদিনই হবে তোমার চাকরি। নক্ষত্রদা, তুমি নারী, চাকরি করা তোমার থাকে না চাপা। যদিও আজকালকার দিনে নারীরা পুরুষদের সঙ্গে সমানতাকে তালে নিয়ে চলছে, তবু আমার তো সম্পূর্ণ আলাদা। স্ত্রীরা তাদের প্রেম কিন্তু ভালোবাসা দিয়ে যাবে তাদের সমাজ। দিনের সাথে ক্লান্ত পুরুষরা যখন ঘরে ফিরবে তখন নারী তার সেবা ভালোবাসা দিয়ে সেই ক্লান্তি দূর করবে। আমার অন্যায় হবে। আমার কি আর ভুল হতে পারে? কিন্তু অন্যায় হতে পারে না। আচ্ছা ব্যাপার, আজ হঠাৎ আমি তোমাদের বাড়িতে এলাম, কিন্তু কোনো জিজ্ঞাসা করলে না কেন আমি তোমাদের বাড়িতে এসেছি? সত্যি তো? দাদা বৌদি তাদেরকে নিয়ে তোমাদের বাড়িতে আজ হাসির হাট বসেছে। সেই হাসির হাট ছেড়ে তুমি এই কান্না ভরা বন্দরের মাঠে কেন এসেছো নক্ষত্রদা? এসেছি তোমার বাবার সঙ্গে কথা বলবে। আমার বাবার সঙ্গে কথা বলতে, কিন্তু আমার বাবা তো একটু আগেই তার মেয়ে জামাইকে আনতে তোমাদের বাড়িতে কি গেছে। বলো চাপা? তোমার বাবা আমাদের বাড়িতে গেছে? হ্যাঁ হ্যাঁ, কি সর্বনাশ হয়েছে নক্ষত্রদা? বলবার সময় এখন নেই চাপা, বলবার সময় নেই। আগে আগে তোমার বাবাকে চলো, কোন হাত থেকে আমার বাঁচাতে হবে। এখন আমি আসি চাপা, এখন আমি আসি। নক্ষত্রদাকে আজও আমি চিনতে পারলাম না। আসলে নক্ষত্রদা সত্যি, তাই তো যতখানি গর্জে ততখানি বর্ষায় না। না না, আমি ওই অন্ধকার ঘরে আমি আর থাকবো না। ভাগ্যিস ওরা খাবার দিয়ে যাওয়ার সময় ভুল করে দরজাটা খুলে দিয়ে গেছে। তাই তাই সেই সুযোগেই আমি ওখান থেকে পালিয়ে এসেছি। এবার এবার যেমন করেই হোক ওদের ওদের নজর এড়িয়ে আমাকে পালাতেই হবে, নইলে এরা আমাকে বাঁচতে দেবে না। কিন্তু 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 আমি কোন দিকে পালাই? সবক দরজা দিয়ে গেলে আমি যদি কারোর নজরে পড়ে যাই, না না না, আমি বরং ওই পিছনের দরজা দিয়ে পেছনের দরজা দিয়ে কেন যাবি কঙ্কন? ওর জন্য তো সদর দরজা সবসময় খোলাই আছে। আমি ওই পথ দিয়ে দাদা আমি 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 দেখতে এলাম তুই ভুল করে যদি পথ চিনতে ভুল করিস, তাই তোকে আমি পথ চেনাতে এলাম। এবার বল কোন পথ বেছে নিবি? জীবনের পথ না মরণের পথ? তার মানে মানে হলো
তুই যদি আমার কথা মেনে নিয়ে তোর নামের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিস, আমি তোর জীবনের পথ সুখ হাসি আর আনন্দে ভরিয়ে দেব। তুই যদি আমাকে অগ্রাহ্য করিস তাহলে তখন আমি ময়নার মতো ওই মৃত্যুর মুখে ঠেলে দেবো। তুমি কেমন করে ভাবলে দাদা যে মৃত্যু ভয়ে ভীত হয়ে আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে আমি পথের ভিখারি হয়ে বসে থাকবো? আরে পথের ভিখারি কি বলছিস রে ভাই? তোকে আমি আমার থেকেও অনেক বেশি সুখে রাখবো। তুই তো আমার ভাই। ভাই! আমি যে বড় কষ্ট পাবো রে ভাই। আমার দুঃখে তুমি কষ্ট পাবে। যখন যখন তোমার ওই নির্মম চাবুক আমার পেটে চাবুক মারে, তখন তোমার ওই ভালোবাসা কোথায় থাকে দাদা? যখন তোমার ওই পোষা গুন্ডারা আমাকে বিষাক্ত ইনজেকশন দিয়ে আমাকে ভক্ত উন্মাদ পাগল করতে চায়, তখন তোমার ওই ভাষার হৃদয়ে কোনখানে জমা থাকে দাদা? বলো বলো। আমি তো তোমার ভাই, তাই আমি কষ্ট পেলে তুমি কষ্ট পাও দাদা। কিন্তু দাদা ময়না সেও তো তোমার বোন ছিল। আমার সেই বোনকে তুমি নিজে হাতে গলা টিপে খুন করেছো। নেশায় আচ্ছন্ন ছিলাম, ওই নেশার ঘরে আমি কি করেছি সেটা তো আমি নিজেই জানি না। সম্পূর্ণ মিথ্যে কথা। ময়না যদি পেটে থাকতো তার পৈতৃক সম্পত্তির একটা বড় অংশ পেয়ে যেত। তাই তুমি তাকে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে খুন করে আমাকেও তুমি খুন করতে দাদা। কিন্তু বাবা যদি না আমার নামে একটা আলাদা উইল করে দিতে। সেদিন করিনি, সেটা এবার করবো। তার আগে উইলের তোর নামের জায়গাটাতে আমার নামটা বসাবো। তা তুমি কোনো মতেই পারবে না শয়তান। আর এও জানি আমাকে তুমি একেবারে খুনও করতে পারবে না। বলিস কি রে? খুন করতে পারবো না? না, পারবে না। কারণ ওই যে পরিষ্কার ভাবে লেখা আছে, আমার যদি আকস্মিক ভাবে মৃত্যু হয় তাহলে ওই সমস্ত সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে নেবে। কোনোমতেই আমাকে খুন করতে পারবে না। সরিয়ে বসে থাক। ওই অন্ধবিশ্বাসকে আমি চ্যালেঞ্জ জানিয়ে বলছি, যেমন করে হোক যে কোনো প্রকারে তোর নামের সমস্ত সম্পত্তি আমি ছিনিয়ে নেব। এই পাগলের তখন থেকে বাইরে বেরিয়ে পাগলামি করছে, আর তোর রাখা তেল দিয়ে ঘুমাচ্ছে। না মানে ওর ঘরের দরজা তো বাইরে থেকে বন্ধই ছিল। বাইরে কি করে? এই পাগলা বল, কে তোর দরজা খুলে দিয়েছে? একটা ভূত এসে আমার দরজা খুলে দিয়ে গেছে। পাগলা, যে ভূতটা আমার জীবনের দরজা খুলে দিয়ে গেছে, এবার সেই ভূতটা তোমার দুজনের মরণের দরজা খুলে দিয়ে যাবে। আর তোমরা সেই পৌঁছে যাবে জলের দক্ষিণ দুয়ারে। পাগলামি সহ্য করার মতো ধৈর্য আমার নেই। ভদ্রসেনের মতো এই দলিলটাতে সই করে দিয়ে তুই যত খুশি পাগলামি কর, আর তোকে কেউ কিচ্ছু বলবে না। একটা সই করে দিলে তুই এবারে রাজার হালে থাকবি। রাজার হালে? হ্যাঁ, ভালো ভালো খাবার পাবি, দামি দামি পোশাক পরে বসের গাড়ি নিয়ে যেখানে খুশি বেড়াবে। সত্যি বলছো? আরে কঙ্কন, আজ আমি তোকে বলছি, তুই তোর নামের যত টাকার সম্পত্তি আমাকে লিখে দিবি, ঠিক 2 বছর পরে আমি তার দ্বিগুণ টাকার সম্পত্তি তোকে ফিরিয়ে দেবো। মজা! এবার আমি অনেক বড় লোক হয়ে যাব। আরে আমার মাথাটা একেবারে আকাশে থেকে যাবে। এই দুটো হাত, তার মধ্যে একটা হাত হিমালয় আর একটা হাত কন্যাকুমারিকা পর্যন্ত লম্বা হয়ে যাবে। এই সহজ কথাটা আমি এতদিন বুঝতে পারিনি বলেই আমার এত দুর্গতি দাদা।
আর আর আমি অমত করবো না দাদা। তাও তোমার এই দলিলটা দাও, এই দলিলটা দিয়ে আমি সই করে দিয়ে মস্ত বড় বড় লোক হয়ে যায়। বন্ধু, আজ আমার কি মনে হচ্ছে জানিস, তুই একই মায়ের পেটের ভাই না হলেও তুই আমার কত করেছি আপন। এইখানটাতে একটা ছোট্ট করে একটা সই, মাত্র একটা সই আবার অনেক সুখ আনন্দ এনে দেবে মস্ত বড় পরলোক হওয়ার সুযোগ। তোরা এত বড় সাহস, তুই আমার উইল ছিঁড়ে ফেললি। কেন ছিড়বো না দাদা? আমি তো সেরকম নির্বোধ নই। কিছু না বুঝলেও আমি যতটুকু বুঝি, সদর্মে নিধনম শ্রেয় আর পরধর্মে ভয়াবহ। পরের বুদ্ধিতে রাজা হওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া অনেক। অধিকারী হয়, আর থেকে তোকে আমি আরো বেশি নিচে নামাবো, আর তোকে আমি একেবারে না বস না, এত বড় ভুল আপনি করবেন না। উত্তেজনার বসে এখন আপনি যা করতে যাচ্ছেন তার জন্য আপনার ভীষণ প্রস্তাব হবে। প্লিজ পালিয়ে যা আজকালটাকে, ওকে দেখলে আমার মাথায় আগুন জ্বলে উঠছে। আপনি ভাববেন না বস, আজ আমি ওকে এমন শিক্ষা দেবো যাও কোনদিন কল্পনাও করতে পারবে না। ও যাবে ওকে সারাদিন বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে নরক যন্ত্রণা ভোগ করাবো, আর যতবার ওর জ্ঞান ফিরবে ততবার ওর শরীরে পুষ করবো এই বিষাক্ত ইঞ্জেকশন। এই দেওয়ার না আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করে দেব। তবু তবু বিভস্ত যন্ত্রণার থেকে তোমরা তোমরা আমাকে মুক্তি দাও, মুক্তি। মুক্তি, মুক্তি আমি তোকে দেবো না কঙ্কন। আমার আকাঙ্ক্ষার খিদে মেটলে এই মৃত্যুর পথেই হবে তোর চিরমুক্তি। কিন্তু কিভাবে 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 মিটবে আমার এই আকাঙ্ক্ষার খিদে? আমি আমি মাই গড, আকাশ মনে শুভ নক্ষত্রের সত্যি ওরা তো আমার বাড়িতে। আমাকে তুমি ইনসাল্ট করছো, ঠাট্টা করো না তুমি। আমি তোমার ভালোবাসাকেই প্রত্যাখ্যান করেই ওই ধ্রুবকে বিয়ে করেই আমি মহা ভুল করেছি। ধ্রুব তো রক্ত মাংসের মানুষ নয়, সে একটা কামনা বাসনাহীন একটা পাথর। আর আমি চাই সেই বড় পাথরটাকেই ভেঙে চুরমার করে দিতে। আমি তোমাকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত, কিন্তু বলো আমি তোমাকে কিভাবে সাহায্য বলবো, করতে পারি? নিশ্চয়ই বলবো, তবে এখানে নয়, নির্জনে একলা। আসো, আমার হাত ধরো, তোমার তোমার জন্য আমি স্বর্গ থেকে নরকে উঠিয়েছি। এবার আমি দেখবো তুমি আমাকে আর কত নিচে নামাতে পারো।
বকুলের বাড়িতে আসার পর থেকে আমি যেন শালা কেমন হয়ে গেছি। মন বসে না। চাকরানি হলো মেয়েটার মুখ খালি কিন্তু ভারী সুন্দর। আর তার চেয়ে সুন্দর তার ওই দেহ করা সালা ওর চোখ দুটো যেন একেবারে দুটো চুম্বক। আর বুকটা যেন একটা আস্ত মোচা। ওই মোচাটাকে যদি আমি একটিবার সামনে পেতাম, ফলে বলে কৌশলে যেভাবে হোক বকুলকে আমার ফাঁদে ফেলতেই হবে। কিভাবে 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 ওকে আমি আমার ফাঁদে ফেলবো? মিস্টার অর্ক গাঙ্গুলি, ভালো করে ঠান্ডা মাথায় ভাবো, কি করে ওকে আমি আমার ফাঁদে ফেলবো? কি করে? আমি পেয়েছি পেয়েছি। এই কে আছে? বকুলকে দিয়ে এক গ্লাস জল পাঠিয়ে দিত। জলের গ্লাস হাতে বকুল আমার দিকে গিয়ে আসবে, কাছে আরো কাছে। তারপর যখন জলের মধ্যে চলে আসবে তখন তাকে আমি এমনি করে জড়িয়ে ধরে করি না তো? ও হ্যাঁ হ্যাঁ, জল চাইছিলাম বটে। জানো জানো বকুল, আমার না ভীষণ তেষ্টা পেয়েছে, কিন্তু তুমি কি সেই তেষ্টা মেটাতে পারবে? হাতের কাছে এমন তরল অমৃত থাকতে গ্লাসের জলে কি তেষ্টা মেটে সুন্দরী? তোমার হাতটা তো বেশ নরম। বুকটা নিশ্চয়ই এড়িয়েছিও। আরে বকুল, কিছু কিছু নোংরামোর মাঝেও কিন্তু আনন্দের স্বাদ পাওয়া যায়। আমি জানি তোমার মতো স্বামী পরিত্যক্তা নারীর বুকে জমে আছে অসীম ক্ষুধার ভালোবাসা। আর সেই ক্ষুধার জ্বালা মেটাতে তুমি রোজ রাতে আমার ঘরে এসো, আমি তোমাকে এমনি তুমি এসেছো বৌদি, তুমি এসেছো। তুমি না এলে এই দশটা মেয়েটা আমাকে জানো বধু, আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি, কারণে রোজ আমার বাড়িতে আসে, এলোমেলো কথা বলে। আমি ভালো মানুষ, তাই সব পুজো না পুজোর ভাগ করে হঠাৎ আমার জল দিতে এসে হঠাৎ ও ফিরিঙ্গিতি বসলো, আর আমি রাজি না হতে সে আমাকে জুয়াতে জড়িয়ে চলে। তারপর তোমাকে আসতে দেখে একটু ভালো মানুষ থেকে বাঁচাও বাঁচাও শুরু করে দিল। বাহ, চমৎকার চমৎকার মেজাবু, চমৎকার। তোমার মতো ছোট্টর পুরুষ আমি আমার জীবনে প্রথম দেখলাম। বকুল বকুল পরে
খোদা কে? এ কি রাঙাদা তুমি? জানো তো টুকু, উনি না আমার মাস্তুতো দাদা। তবে আমি মনে মনে আমার নিজের মায়ের থেকে দাদার মতো ভালোবাসি। বুঝলাম, কিন্তু প্রথম আলাপের দিনে উনি আমাকে অক্ষম অপদার্থ বলে ঠাট্টা করলেন কেন? কোথায় তোমার স্বভাব দাদা? যত অক্ষরে কোথায় হোক না কেন, আমি কারো মুখে আর খুব সত্য ছাড়া মিথ্যে কথা বলতে পারি না। কি হলো ঠাকুরপো? রাঙাদার কথা করে তুমি কি বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? না বৌদি না, আপনার রাগাদার কথা আমি একটাও বুঝতে পারছি না। আমি তো শুনেছিলাম আপনি কলকাতায় ইউনিভার্সিটি থেকে ল পাস করেছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন স্যার, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ল পাস করে এসেছি। আর আর আপনি দেখতে চাইলে আমার সার্টিফিকেটটাও আপনাকে দেখাতে পারি। আমি দেখতে চাই আপনার রেলেন আর আপনার কর্মদক্ষতা। তার মানে মানেটা এখানে বলবো না, কলকাতায় আমার অফিসে গেলে মানেটা বুঝতে পারবেন। মাই সিস্টার বিজনেস রাঙাদার রাজনের ঠাকুরকে তাহলে আমার কলকাতার অফিসে পাঠিয়ে দিস, সেখানে আমরা হিসেব থেকে স্টেট নেব। মিস্টার রাঙাদা! ঠাকুরপো, কেন শুধু শুধু তুমি আমার রাঙাদাকে ডাকছো বলো তো? তারপরে এসো না, তুমি একটু ভালো করে তাকিয়ে দেখো। দেখবো। দেখবে দেশে কি ভালো তোমাকে, দেশে কি ভালো তোমাকে, বাসবো ভালো চিরদিন তোমাকে, তুমি ছাড়াও কিছু জানি না, তুমি ছাড়াও কিছু জানি না, তুমি আমার চিরসাথী গো, চিরসাথী।